বড় বড় ছেলে গেল আমার ছেলে আমার বাবা কোনোদিন ভাবি না যাবো গা। মৃত্যুর সঙ্গে ৮ দিন লড়ে চলে গেলেন চুরিহাট্টায় দগ্ধ রেজাউল। নিহতের সংখ্যা বেড়ে ৭০, এখনো শনাক্ত হয়নি ১৯ লাশ। যে সকল প্রসিডিউর আসে সেই সকল প্রসিডিউর মেনটেন করে রেজাউলের লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়। দুর্ঘটনা এড়াতে কেরানীগঞ্জ বা মুন্সিগঞ্জে কেমিক্যাল পল্লীর পরিকল্পনা সরকারের। সরকার যদি একটা ভালো জায়গা করে দেয় আমরা না চলে যাব। নির্দেশনা আসছে যে আরো একটু বড় জায়গায় এদেরকে শিফট করার ব্যবস্থা করা হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাই বাড়ি নাই বিটা, এত বছরে যা কামাইছি শেষ। ভাসান থেকে আগুনে ঘরহারা মানুষের খোলা আকাশের নিচে শীতার্ত রাত যাপন, নিঃস্ব হয়ে অনেকেই ফিরছেন গ্রামে। বিমানবন্দরগুলোর নিরাপত্তার দুর্বলতা না কাটলে ব্যাহত হবে সিভিল এভিয়েশনের ক্যাটাগরি 1 হওয়ার প্রচেষ্টা। উন্নত দেশে বিমান চলাচলে আসতে পারে কঠিন শর্ত। চলতি মাসে পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরও 2টি স্প্যান, দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার, বসতে পারে রোড স্ল্যাবও। সব ধরনের মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞার প্রথম দিনেই ভোলায় দেদারসের যাত্রা শিকার ও বিক্রি, 3 জন আটক, বিকল্প কর্মসংস্থানের দাবি জেলেদের। এবং ঝড় ও বজ্রপাতে নড়াইলে এক রাতেই কয়েক হাজার পাখির মৃত্যু, হতবাক এলাকাবাসী। মানুষের জন্য বিপর্যয়ের পূর্বাভাস, বলছেন বিশেষজ্ঞরা। বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা করেও হার মানলেন চুরিহাট্টায় দগ্ধ ১৯ বছরের রেজাউল হোসেন। এই তরুণের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০ জনে। ঢাকা মেডিকেলের মর্গে এখনও শনাক্ত হয়নি ১৯ লাশ। স্বজনের খোঁজ পাওয়ার আশায় আজ ভিড় করতে দেখা যায় অনেক পরিবারকে। বাবা শাহিন মোল্লার খোঁজে মায়ের হাত ধরে মর্গে এসেছে ছোট্ট হাফসা ও হুমায়রা। বাবার সঙ্গে দেখা হবে না আর, কিন্তু লাশও কি মিলবে না? চোখে তাদের সেই প্রশ্ন। ছিঁড়া ফাটা কাটা পোড়া যত আছে সম্পূর্ণ আমরা এগুলো দেখছি। এখানে 48টা লাশ রুগী পর্যন্ত আমরা দেখছি। তার সাথে যে 2 জন সময় দেয়, একদম ঘনিষ্ঠ 2 জন, এর ভিতরে একজনের লাশ পাওয়া গেছে। আমরা এই শাহিনের লাশটা পাইনি। রাজধানীর চকবাজারের চুরিহাট্টা থেকে উদ্ধার 19টি লাশ এখনও শনাক্তের অপেক্ষায়, আর ডিএনএ টেস্টে স্বজনের লাশ পাওয়ার অপেক্ষায় 18টি পরিবার। মর্গের অন্য পাশে তখন ব্যস্ততা 19 বছরের তরুণের মরদেহ হস্তান্তরে। চুরিহাট্টার আগুন সবশেষে নিভিয়েই দিল দিনমজুর রেজাউলের প্রাণের প্রদীপ। বাবার কাঁধে এবার উঠবে সন্তানের লাশ। ওই আমাকে কর্মকে রাখা হয়েছে, এই আবার বড় বড় ছেলে গেল আমার ছেলে আমার বাবা কোনোদিন ভাবি না যাবো গা। আমার বাজারের উপর সব ভরসা ছিল, আমার বাজার আমার ফাঁকি দিয়ে গেছে গা। দেহের 51% পুড়ে গেছে রেজাউলের। শুক্রবার সকালে চলেই যেতে হলো তাকে। প্রথম থেকেই অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানায় চিকিৎসকরা। তার মরদেহ হস্তান্তরের কাজ সম্পন্ন করেন ঢাকা জেলা প্রশাসক। অ্যাপ্লিকেশন করেন এবং যে সকল প্রসিডিউর আসে সেই সকল প্রসিডিউর মেনটেন করে রেজাউলের লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়। এই হলো শেষ আপডেট। জেলা প্রশাসকের পক্ষ থেকে মৃতের পরিবারকে 20,000 টাকা দেওয়া হয়েছে। এখনো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে 3 জন চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুবরণ করেছেন 3 জন, ছাড়পত্র দেওয়া হয়েছে 3 জনকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চকবাজারে অগ্নিকাণ্ডের পর রাসায়নিকের গুদাম স্থানান্তরের পুরনো প্রকল্প স্থগিত করে কেরানীগঞ্জ কিংবা মুন্সিগঞ্জের বৃহৎ পরিসরে শিল্প স্থাপনের কথা চিন্তা করছে সরকার। মার্চে এই প্রকল্পের অগ্রগতি দৃশ্যমান হবে বলে জানিয়ে বলা হচ্ছে, ব্যবসায়ীদের চাহিদার প্রেক্ষিতেই বড় পরিসরে এই প্রকল্প নেওয়া হয়েছে। তবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। কেরানীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে আজহার লিমনের রিপোর্ট। ছবি তুলেছেন আমিনুর রহমান। চকবাজার ট্র্যাজেডির পর বেশ নড়েচড়ে বসেছে সব পক্ষ। এরই মধ্যে সেবা সংস্থাগুলোর প্রতিনিধি নিয়ে গঠিত টাস্কফোর্স কেমিক্যাল গোডাউন সরাতে শুরু করেছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে নানা প্রতিক্রিয়া। ব্যবসা করতে হলে একটা নির্ধারিত জায়গা লাগবে। গভর্নমেন্ট যদি নির্ধারিত জায়গা দিতে পারে, ঠিক ওই প্রতিষ্ঠান, এখান থেকে প্রতিষ্ঠান ছাড়া ওইখানে সব
প্লাস্টিক মালিক হোক যেখানে হোক সব এক জায়গায় চলে যাবে। বনগল্লি, এই গল্লির ভিতরে ওই যে কেমিক্যালের ফ্যাক্টরি, এটা তো আসলে আমাদের আবাসিক যারা তাদের জন্য তো সমস্যা। ওটা সরকার যেরকম একটা ভালো জায়গা করে দেয় আমরা না চলে যাব। আমরা এখন রয়েছি কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা মৌজা এলাকায়। 2010 সালে পুরান ঢাকার নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির পর এই এলাকাতেই একটি কেমিক্যাল পল্লী স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল শিল্প মন্ত্রণালয়। কিন্তু গেল 9 বছরে এ প্রকল্পের অগ্রগতি কাগজে কলমেই সীমাবদ্ধ থেকেছে। চকবাজারের চুরিহাট্টা ট্র্যাজেডির পর যখন আবারও আলোচনায় এই প্রকল্প, তখন এ প্রকল্পের পরিচালক বলছে ঠিক এই এলাকাতে নয়, বৃহৎ পরিসরে প্রকল্পের জন্য ভিন্ন জায়গা খোঁজা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে অনেক ইন্ডাস্ট্রি, অনেক গোডাউন, অনেক বেশি। এটা এখন নির্দেশনা আসছে যে আরো একটু বড় জায়গায় এদেরকে শিফট করার ব্যবস্থা করা হোক। এ লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদি খান এবং ঢাকার কেরানীগঞ্জে নতুন করে 3টি জায়গা পরিদর্শন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রকল্প পরিচালক জানিয়েছেন, স্থান নির্ধারণের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই শুরু হবে ভূমি অধিগ্রহণের কাজ। ওই প্রকল্পটা যেহেতু আপাতত স্থগিত হয়ে গেল, এখন আমরা জমি অধিগ্রহণের প্রক্রিয়া বা জমি চয়েস করার বিষয়টা চলতেছে। জমি আমাদের চয়েস হয়ে গেলে আমরা তখন অধিগ্রহণ প্রক্রিয়াতে যাবো আর কি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে আমরা একটা দৃশ্যমান অগ্রগতির কথা বলতে পারবো আর কি। তবে পরিবেশবাদীরা বলছেন, কেমিক্যাল কিংবা প্লাস্টিক শিল্প স্থাপনের জন্য এত জমির প্রয়োজন নেই। ব্যবসায়ীদের যদি এখন এটা মাথায় আসে যে একটা করে প্লট আমি আমার নামে নিয়ে নিব, সেখানে আমার আমদানি করা কেমিক্যাল আমি আনবো, আর উপরে আমি আরো অনেক ফ্যাক্টরি করব যেগুলো দিয়ে আমি অগ্নি নির্বাপনের ব্যবস্থা করব, আমি মনে করি সেখানে সরকারকে সর্বোচ্চ স্বচ্ছতার পরিচয় দিতে হবে। কারণ সরকার কিন্তু জনগণের টাকায় অন্য মানুষের জমি অধিগ্রহণ করবে। প্রয়োজন নেই এমন পরিমাণ জায়গা যেন সরকার অধিগ্রহণ না করে। ইতোমধ্যেই কিন্তু 9টা বছর পার হয়ে গেছে। দীর্ঘসূত্রিতার আসলে কোনো সুযোগ নেই, কিন্তু এই সমস্যার শর্টকাটও কোনো রাস্তা নেই। টেকসই উন্নয়নের জন্য দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে জাতীয় কেমিক্যাল সেফটি গাইডলাইন প্রণয়নেরও দাবি জানান এই আইনজীবী। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। মুহূর্তেই পুড়ে ছাই হাজারো জীবনের গল্প। 2.5 ঘন্টার আগুনে নিঃস্ব হয়ে গেছে 5 শতাধিক পরিবার। খোলা আকাশের নিচে শীতার্ত রাত কাটছে রাজধানীর ভাসানটেকে আগুনে ঘরহারা মানুষের। আরও জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। জীবন থামে না, বেদনার হাজারো গল্প পেছনে ফেলে তাই সামনে ছুটে চলা, এই তো জীবনের গল্প। এই যেমন মোহাম্মদ মানিক মিয়া ও তার পরিবার। আগুনে পুড়েছে তিলে তিলে সাজানো সংসার। হাজারো স্মৃতি পেছনে ফেলে সামনে এগোতে হবে, তাই এ জীবন ফেলে নতুন জীবন গড়তে কিশোরগঞ্জে ফেরা, যেখানে লেখা হবে জীবনের নতুন গল্প। তাও কি ভোলা যাবে দীর্ঘ জীবনের অভ্যাস, শহুরে সকাল, সংসার, জীবিকা, জীবন? পোলাপান বাচ্চা মতো সরাইতাম পারছে, আর কোনো কিছু মাল সবার না সরানির মতো টপিক নাই। কি করবো, তো দেশের বাড়িতে চলে যেতেছি। এখানে অনেকদিন ধরে থাকছি, তাই ছেড়ে চলে যাচ্ছে, এখন ভালো লাগছে, খারাপ লাগছে। সব শেষ, এখন দেশে আবার চলে যাচ্ছি। আবুল বস্তির আগুন পুড়েছে 500 সংসার। পরার কাপড়টুকু নিয়েও বেরোতে পারেননি অনেকেই। আগুনের তীব্রতা পুড়িয়েছে সব, তবুও রাত জুড়ে প্রিয় জিনিস খুঁজে ফেরা। ফাগুনের অকাল বৃষ্টি ঠান্ডা বাড়িয়েছে, সেই সাথে বাড়িয়েছে দুর্ভোগ। ঘরে 2টা টিন আছে, সেটি পাড়া দিতেছি, এটিও মনে করেন থাকতেছে না। একটা কাগজ টাঙ্গায় রাস্তার কুকুরের দাম আছে, কিন্তু আমাদের কোনো দাম নাই। ভোটার সময় আসে, ভোট দেও বইটাই ঢেকালে খোঁজে, কিন্তু ভোট দেওয়ার শেষ হইলে পরে আমাদের গরিবের কোনো দাম থাকে না। নাই বাড়ি নাই বিটা, এত বছরে যা কামাইছি শেষ। বুধবার রাতের সেই ভয়াল আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে নিঃস্ব মানুষগুলোর মনে অনেক প্রশ্ন। মেডিসিন, গ্রান্ড পাউডার অথবা কিছু এরকম আমাদের সন্দেহ, আনলে এত আগুন ধরার কথা না, কারণ বৃষ্টিতে কিছুক্ষণ আগেই ভিজছে। এ রাত ভোর হবে, নতুন সম্ভাবনায় নতুনভাবে জীবন খুঁজবেন তারা। তবুও নানা প্রশ্ন দানা বাঁধছে তাদের মনে। কে দেবে সে উত্তর? কিছু রাত আসে অমানিসার চেয়েও গাঢ় অন্ধকার নিয়ে। তেমনি একটি রাত কাটিয়ে একরাশ হতাশা নিয়ে হাজারো মানুষের নির্ঘুম সময়। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, আর পেছনে আগুনে পোড়া স্বপ্নের অপমৃত্যু, যা তাড়িয়ে বেড়াবে পুরোটা জীবন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মতো কোনো ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরি।
তা না হলে সিভিল এভিয়েশনের ক্যাটাগরি 1 হওয়ার যে প্রচেষ্টা তা বাধাগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া বাংলাদেশ থেকে উন্নত দেশে বিমান চলাচল কঠিন শর্তের মুখে পড়ার আশঙ্কাও তাদের। আর এজন্য সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিরাপত্তায় নিযুক্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে 2016 মার্চে আকাশপথে বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। দেশটির দেয়া নানা শর্ত পূরণের পর 2018 ফেব্রুয়ারি মাসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বিমান পরিবহনের ভাবমূর্তি সংকট কাটিয়ে যখন ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ঠিক সেই সময় গেল 24 ফেব্রুয়ারি ঘটে বাংলাদেশ বিমানের দুবাইগামী উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনা। এতে আবারও প্রশ্নের মুখে শাহজালাল সহ দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে অভ্যন্তরীণ রুটে যাত্রী উঠলেও তাদের ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি কিছুটা শিথিল। আবার এই তল্লাশি এড়িয়ে যান ভিআইপি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। তাই প্রযুক্তির দুর্বলতা নাকি নিরাপত্তায় দায়িত্বরতদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার আহ্বান খাত সংশ্লিষ্টদের। ম্যান বিহাইন্ড দ্য মেশিন সবসময় একটা বিরাট ব্যাপার থাকে, সেখানে কতটুকু তারা কাজটা ঠিকমতো করছেন এইটা একটা বিশাল ব্যাপার। হয়তো সিভিল এভিয়েশনের যারা হেড অফিসে বসা তারা জানেনই না, ফিল্ড লেভেলে একজন হয়তো সিকিউরিটি কম্প্রোমাইজ করে ফেলছে। তদন্ত করে আসল কি ছিল বের করতে হবে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশ থেকে আকাশযানে চলাচলের নিরাপত্তা নিয়ে আস্থাহীনতা তৈরি করতে পারে। যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে তাদের সবার এখন এখানটায় তারা নজর দেবে। তারা বলবে যে না, এখান থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় এই সিকিউরিটি ক্লিয়ারেন্সে বিদেশের অমুক জায়গায় নামতে পারবে না। ক্যাটাগরি 1 হতে গেলে আরো অনেক কঠিন শর্ত আরোপ করতে পারে। এবং বিমান যদি নিউ ইয়র্ক যেতে চায়, প্যাসেঞ্জারদের সিকিউরিটি ক্লিয়ারেন্স এর ব্যাপারেও কঠিন ব্যবস্থা তারা চাইতে পারবে। বেসামরিক বিমান পরিবহন সচিব বলছেন সব প্রশ্নের উত্তর মিলবে তদন্তে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে না বলেও দাবি তার। যারা স্ক্যানিং মেশিনগুলো মনিটর করার দায়িত্ব ছিল তারা তাদের কোনো নেগলিজেন্সি আছে কিনা এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এবং যে বিস্ফোরকের কথা বলা হয়েছে সত্যিকার অস্ত্রও নয়, এগুলো বিস্ফোরকও নয়। কাজে সেই সেন্সে আমরা বলবো যে বাইরে এটা নিয়ে কোনো বড় প্রতিক্রিয়া হওয়ার কোনো সুযোগ নাই। এ ঘটনার পর বিমানবন্দরগুলো নিরাপত্তা ব্যবস্থা আরো কড়াকড়ি করা হয়েছে বলেও জানান সচিব। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর স্প্যান বসানোর অগ্রগতির খবর। পদ্মা সেতুতে চলতি মাসে 2টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের। এ লক্ষ্যে প্রস্তুত করে তোলা হয়েছে জাজিরা প্রান্তের 33 ও 34 নম্বর পিলার। ফলে দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার সেতু। এছাড়া স্প্যানগুলোতে রেল স্ল্যাবের পাশাপাশি এ মাস থেকে রোড স্ল্যাব বসানোর পরিকল্পনাও রয়েছে সংশ্লিষ্টদের। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। সেতু এখন অনেক বড়। জাজিরা প্রান্তের 7টি আর মাওয়া প্রান্তের 1টি মিলে বর্তমানে মোট 8টি স্প্যানে দৃশ্যমান 1 কিলোমিটারের বেশি সেতু। পাখির চোখে আকাশ থেকে তাকালে পুরো নদী জুড়ে শুধু কাজ আর কাজ। জাজিরা প্রান্ত থেকে মাওয়া দিকে এগুচ্ছে ছবি। দেখা যায় একটির পর একটি পিলার, কোথাও পুরো, কোথাও অর্ধেক পিলারের কাজ শেষ। 8টি স্প্যান বসানো পিলারগুলো সহ পুরো প্রস্তুত এখন 19টি পিলার। অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে 11টি পিলারের। এমনকি নকশা জটিলতা কেটে যাওয়ার পর 6 ও 7 নম্বর পিলারেও ধরা হয়েছে কাজ। জাজিরা প্রান্তে আগের স্প্যানগুলোর পাশে প্রস্তুত এখন 34 ও 33 নম্বর পিলারও। চলতি মাসের প্রথম সপ্তাহে 9ম এবং শেষ সপ্তাহে 10ম স্প্যানটি বসানোর কথা রয়েছে। অ্যাটলিস্ট 2টা স্প্যান যেন বসাতে পারি, সেভাবে আমরা ঠিকাদারদের সাথে প্রতিনিয়ত কাজ করছি। ওদেরকে চাপ দিচ্ছি, ওদের হেডকোয়ার্টারের সাথে কথা বলতেছি, ওদের ডাকতেছি। আমাদের লোকজন আবার যাবে ওখানে, ওদের সাথে কথা বলবে যে ঠিক আছে তোমরা কিভাবে তোমরা আরো বাড়াইতে পারো। স্প্যানের নিচের অংশে ট্রেন চলাচলের জন্য বসানো হবে 3000 স্ল্যাব। এখন পর্যন্ত বসানো হয়েছে 192টি। চলতি মাসে শুরু হবে উপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজও। রেল স্ল্যাবের কাজ তো চলমান, এটা চলতেই থাকবে, এটা আর কোনো ঘোষণা নাই, মানে এটা চলতেই থাকবে। হ্যাঁ, আমরা রোড স্ল্যাবের আমরা মানে এখনো শুরু করিনি, যেহেতু মাসে শুরু করার আমাদের পরিকল্পনা আছে।
প্রকল্পের কাজ এগিয়ে নিতে 6 জন জার্মান বিশেষজ্ঞ সার্বক্ষণিক তদারকি করছেন। কাজে বাড়তি গতি আনতে চলতি মাসে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। সেতুর কাজ এখন পর্যন্ত 73% আর পুরো প্রকল্পের কাজ 67% শেষ হয়েছে বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। কাজ এগুচ্ছে খুব দ্রুত গতিতে। আগে যেখানে এক একটি স্পেন বসতে গড়ে 3 মাসে বেশি সময় দরকার হতো, এখন সেখানে প্রতি মাসে একটি, কোনো মাসে 2টি করে স্পেন বসানো সম্ভব হবে। এ ধরনের একটু একটু করে এগিয়ে চলা আশাবাদী করে তুলছে দ্রুততম সময়ের মধ্যে পুরো কাজ শেষ করার ব্যাপারে। আর সেটা সম্ভব হলেই বিশ্বের বুকে পরিচিতি পাবে অন্য এক বাংলাদেশ। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচনে বড় কোনো দল প্রতিদ্বন্দ্বিতা না করায় ভোটার উপস্থিতি কম হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে সংলাপে বসার মতো কোনো পরিস্থিতি দেশে সৃষ্টি হয়নি। Some form of election is better than no election. ইলেকশন তো একটা হয়েছে, এখন বিএনপি কে তো এখানে জোর করে কেউ ইলেকশন থেকে সরিয়ে দেন, তারা নিজেরাই নির্বাচনে আসেনি। এখন তারা না এসে সমালোচনা করলে তো হবে। আপাতত ডায়ালগের কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে বিএনপির সাথে ডায়ালগ করা ছাড়া কোনো বিকল্প নেই। জাতীয় নির্বাচনের মতো ঢাকা উত্তর সিটি নির্বাচনেও জনগণ ভোট না দিয়ে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। এই সরকারি ভোটারদের ভোটের অধিকার হরণ করে আজকে এই ভোটার দিবস পালন করে আজকে এটা একটা হাস্যাস্পদ বিষয় করেছে, একটা তামাশার সৃষ্টি করেছে। এদেশের জনগণ প্রতিবাদ স্বরূপেই কালকে তারা ভোট কেন্দ্রে যায় নাই। এটা সরাসরিভাবে এই নির্বাচন কমিশন, এই সরকারের অধীনে আর যে জনগণ কোনো ভোটকে বিশ্বাস করে না, সেটা কালকের ভোটের মাধ্যমে জনগণ তা প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে। এর আগে গত রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। তার প্রাপ্ত ভোট 8,39,302 আর জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন 52,429 ভোট। নির্বাচনে ভোট পড়েছে মোট ভোটারের 31.05%। টানা 8 ঘন্টা বিরতিহীন ভোট গ্রহণের পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা। একে একে 1295টি কেন্দ্রের ফলাফল আসতে থাকে 13টি কাউন্টারে। রাত 1:30টায় সবকটি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। মোট কেন্দ্র হলো 1295। আমার হাতে 1295টি কেন্দ্রের ফলাফলই আমার হাতে এসে পৌঁছেছে। ঘোষিত ফলাফলে 8,39,302 ভোট পেয়ে এক বছরের জন্য ঢাকা উত্তরের নগরপিতা নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম, যেখানে অন্য কোনো প্রার্থীর প্রাপ্ত ভোট তার ধারে কাছেও নেই। আওয়ামী লীগ প্রার্থীর কাছে প্রায় 8.25 লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ। মোহাম্মদ আতিকুল ইসলাম, প্রতীক নৌকা, 8,39,302 ভোট। মোহাম্মদ শাফিন আহমেদ, প্রতীক নাঙ্গল, 52,429 ভোট। আমরা মোহাম্মদ আতিকুল ইসলাম নৌকা প্রতীককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করতে। 54 ওয়ার্ডের এই সিটি কর্পোরেশনের মোট ভোটার 30 লাখেরও বেশি, কিন্তু ভোট পড়েনি 3 ভাগের 1 ভাগও। এই নির্বাচনের প্রদত্ত ভোটার হলো 31.05। সকালে প্রচুর বৃষ্টি ছিল, আর এই উপনির্বাচনে যারা জয়ী হয়েছেন এদের মেয়াদ হলো 1 বছর। এই কারণেই হয়তো আমাদের ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল। সিটিতে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিজয়ীদেরও নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। 900 ভোট। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভোটার হব, ভোট দেব প্রতিপাদ্যে সারা দেশে প্রথমবারের মতো পালন করা হচ্ছে জাতীয় ভোটার দিবস। সকালে রংপুর বিভাগীয় নির্বাচন অফিসের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে খুলনা নগরীর শিববাড়ি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ হাদিস পার্কে আলোচনা সভা হয়। এ সময় তরুণ ভোটাররা তাদের অনুভূতি ব্যক্ত করেন। বাগেরহাটেও স্বাধীনতা উদ্যানের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জেলা নির্বাচন অফিস। র্যালি শেষে সাংস্কৃতিক ফাউন্ডেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে হিলি সহ দেশের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে প্রথম জাতীয় ভোটার দিবস। পদ্মা মেঘনা সহ দেশে ইলিশ বিচরণের 5টি অভয় আশ্রমে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে আজ থেকে, চলবে 30 এপ্রিল পর্যন্ত। ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগ, নৌপুলিশ এবং কোস্টগার্ড নদী অঞ্চলে কঠোর নজরদারি শুরু করেছে। তবে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ভোলায় জেলেদের জাটকা ধরতে দেখা গেছে। আটক করা হয়েছে 3 জনকে। মাছ ধরায় নিষেধাজ্ঞার জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন জেলেরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নিষেধাজ্ঞার প্রথম দিনেই অমান্য করে ভোলায় দেদারসে চলছে জাটকা শিকার। শুক্রবার সকালে সদর উপজেলার তুলাতুলির মেঘনা নদী সংলগ্ন ঘাটে জাল ফেলেন জেলেরা। পরে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করায় 3 জেলেকে আটক করে কোস্টগার্ড। শুধু তাই নয়, আড়তেও বিক্রি হয়েছে এ মাছ। নদীর জালে যান, এটি কালকের মাছ, যা সকালে বেচতে আছে এটি কালকের মাছ। সরকার যে চাউলটা দেয় 4 মাসের জেলেদের জন্য, আসলে ঠিক মতো চাউলটা দেয় না, আর সাধারণ জেলে ঠিক মতো পায় না। আমরা প্রত্যেকটা উপজেলায় কমপক্ষে 2টা করে টিম প্রতিদিন কাজ করবে নদীতে, এবং যাতে জেলেরা আইন অমান্য করে মাছ ধরতে না পারে বা মৎস্য শিকার করতে না পারে সেদিকে আমাদের খেয়াল থাকবে। তবে ঠিক উল্টো চিত্র চাঁদপুরে। শহরের ইলিশের মোকামগুলোতে চোখে পড়েছে শুনশান নীরবতা। আড়তগুলোতে ব্যবসায়ীদের দেখা মিললেও ছিল না ইলিশের বেচাকেনা। জেলেরাও মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ রেখেছেন। বিকল্প কর্মসংস্থান না থাকায় প্রায় 50,000 জেলে পড়েছেন চরম বিপাকে। মাছ ধরা বন্ধ, এখন মনে করেন আমাদের চলতে একটু কষ্টই হবে। এখন জেলেদের কোনো কাজকাম নাই, এখন আমরা বেকার অবস্থায় দিন কাটাচ্ছি। নিষেধাজ্ঞা মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বরিশালের কীর্তনখোলায় টহল দেন মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের পরিদর্শক দল। এ সময় মৎস্য কর্মকর্তা জানান, 5টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারের ঘোষিত 6টি অভয়াশ্রমে 5টি অভয়াশ্রমে আজকে থেকে টোটালি মাছ ধরা বন্ধ থাকবে। আমরা সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড সহ আমরা অভিযান পরিচালনা করছি। সরকারি নিষেধাজ্ঞার কারণে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর 20 কিলোমিটার অভয়াশ্রম সহ 100 কিলোমিটার এলাকা জুড়ে টহল জোরদার করা হয়েছে। জাল ফেলতে দেখা যায়নি জেলেদের। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর 40 কিলোমিটার এলাকার অভয়াশ্রমে গত বছরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস মাছ ধরা নিষিদ্ধ ছিল, তবে এখন নিষেধাজ্ঞার বাইরে। ইসমাত জাহান, সময় সংবাদ। কয়েকদিনের ভারী বৃষ্টিতে সাগর উত্তাল ও আগামী 20 মে থেকে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করায় চট্টগ্রামে মাছের পাইকারি বাজার ফিশারি ঘাটে বেড়েছে সব ধরনের মাছের দাম। মিঠা পানির মাছ 30 থেকে 50 টাকা আর সামুদ্রিক মাছের দাম 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের এই ফিশারি ঘাটে বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। মিঠা পানির মাছ, কাতল, রুই, মৃগেল 20 থেকে 50 টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। একইভাবে বেড়ে গেছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। 150 থেকে 200 টাকা বেড়ে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকা পর্যন্ত। 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে চিংড়ি বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা পর্যন্ত। বাড়তির তালিকায় আছে রূপচাঁদা, কোরাল এবং লইট্টা মাছের দামও। চায়নাগুলো এগুলো রেট কম আর দেশি মাছের রেট বেশি। কোরাল মাছ আছে 550, দাঁতিনা কোরাল আছে 450। 800 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়। এগুলো অরিজিনাল চাঁদপুর ইলিশ, আর লোকালগুলো একটু কম আছে, ধরেন 600, 700, 800 এরকম। চিংড়ি গলদা মাছ 5টা 6 টাকা কেজি, আজকে বাজার বিক্রি হচ্ছে আপনার 900 টাকা, আর 8টা 10 টাকা কেজি, এটা 850। আমদানি নাই বললেই চলে, যেহেতু বৃষ্টি হওয়াতে মাছ কেউ মারতে পারে না, কেউ প্রজেক্টে নামতেছে না। মাছ ব্যবসায়ীরা বলছেন, সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা এবং কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে মাছের এমন দাম বৃদ্ধি। আবহাওয়া খারাপ এবং যে আমাদের দেশীয় যে মাছটা, এইটা জেলেরা ধরতে পারছে না বৃষ্টির কারণে, এই জন্য মাছের দাম একটু বেশি। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি যাতে আমাদের ফিশিং বোটগুলা যে 65 দিন বন্ধ, সেটার আওতায় না রাখে। এই ফিশারি ঘাটে খুলনা, সাতক্ষীরা, টেকনাফ সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ট্রাকে করে মাছ আসে, পরে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে।
এই ফিশারি ঘাটে 200টি আড়তে প্রতিদিন বিক্রি হয় 10 থেকে 15 কোটি টাকার মাছ। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। দেখছেন দুপুরের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। বর্ধিত সময়ে অমর একুশে গ্রন্থমেলার ছুটির দিনের বিশেষ আয়োজন শিশু প্রহরে ভিড় ছিল পাঠক ও দর্শনার্থীদের। সকাল 11টায় শিশু প্রহর শুরুর আগেই অনেকেই ভিড় জমান সোহরাওয়ার্দী প্রাঙ্গণে। তবে সময় বাড়ানোর ঘোষণা আরও আগে দেয়া হলে ভালো হতো অভিমত পাঠক ও বিক্রেতাদের। সকালে শিশু প্রহরে বাবা মায়ের সঙ্গে প্রাণের মেলায় ঘুরে ঘুরে বই দেখার পাশাপাশি বইও কিনেছেন খুদে পাঠকরা। বাড়তি সময়ে খুশি শিশু কিশোর এবং তাদের অভিভাবকরা। খুশির মাত্রা বাড়িয়ে দিয়েছে হালুম আর ইকরিরা। বরাবরের মতো আজও শিশু প্রহর চলে সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। শনিবারও মেলা শুরু হবে সকাল 11টায়। এদিকে বিকেলে মেলা জমে উঠতে পারে বলেও আশাবাদ প্রকাশ করেছেন প্রকাশক ও বিক্রেতারা। লেখক ও প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলার সময় 2 দিন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। আমি কিনবো হলো সিসিমপুরের বই আর হলো ডিজনি প্রিন্সেস। আমরা আরো বই কিনতে পারবো, আর সাথে স্কুলেরও ছুটি আছে। বাচ্চাদের যে শিশু প্রহর সময়টা একটু বেশি করে এনজয় করতে পারছি, এই জন্য আরেকটু এক্সট্রা বইও কিনতে পারবো। আগে জানতে পারলে বোধহয় আরো মানুষ বেশি জানতে পারতো। যেমন আমি কালকে অনলাইনে জেনেছি, আসলে হয়তো সবাই ইনস্ট্যান্টলি এভাবে জানতেও পারেনি। গতকালকে যেহেতু শেষ দিন ছিল, তো অনেকে ভেবেছে যে আজকে বইগুলো কিনে নিয়ে যাই। অনেকেই এখনো জানে না, আর সকাল থেকে এখন পর্যন্ত কোনো পাঠক নেই। কক্সবাজারে আলাদা ঘটনায় গুলিতে 4 জন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ভোররাতে টেকনাফের নয়াপাড়া ও মগপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নয়াপাড়া এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরে সেখানে যায় তারা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও 2 মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ভোরে মগপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে গেলে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। জবাবে বিজিবিও পাল্টা গুলি ছুড়লে এতে 2 মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ঝড় ও বজ্রপাতে নড়াইলে অরুণিমা রিসোর্টে এক রাতে কয়েক হাজার পাখির মৃত্যু হতবাক করেছে এলাকাবাসীকে। বক, শালিক, ঘুঘু ও পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির এত পাখির মৃত্যুর কারণ হিসেবে বনায়নের হার কমার কথাই বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এই ঘটনাকে মানুষের জন্য বিপর্যয়ের পূর্বাভাস বলেও মনে করছেন তারা। নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানাকে সঙ্গে নিয়ে কেফায়েত শাকিলের রিপোর্ট। হাজারো পাখির কলকাকলিতে মাত্র 3 দিন আগেও মুখর ছিল নড়াইলের অরুণিমা রিসোর্ট। সেই পার্কে নেমে এসেছে নিস্তব্ধতা, নেই কোনো পাখির আনাগোনা। সোমবার গভীর রাতে পাখিদের এই অভয়ারণ্যে চলে প্রকৃতির তাণ্ডব। ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে প্রাণ হারায় কয়েক হাজার পাখি। এসে দেখি পুরো এরিয়াটা পাখিতে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন জায়গায় পাখি, হাজারো পাখি মারা গেছে। কি বলবো, কান্না আসে, এত পাখি মারা গেল। হ্যাঁ, অপরিচিত যে আমাদের যে কি যত্নের পাখি ছিল, কি যত্ন করতাম। মাত্র 15 মিনিটের তাণ্ডবে সেদিন পুরো পার্কই তছনছ হয়ে যায়। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় পার্কটির স্বাভাবিক জীববৈচিত্র্য। 5 প্রজাতির পাখি মারা গেছে। একটা হচ্ছে বক, একটা হচ্ছে পানকৌড়ি, শামুকখোলা, কাচিচূড়া, খয়রা, আর হচ্ছে শালিক, গুগু পাখি, এই সমস্ত। আমরা চেষ্টা করতেছি যে পাখিগুলো আছে এগুলোকে প্রোটেকশন দেওয়া। বাণিজ্যিক বনায়নের কারণেই এভাবে হাজার হাজার পাখিকে প্রাণ হারাতে হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বকগুলো একটি জায়গাতে রাত্রি যাপন করে অনেকে, হাজারে হাজার একসঙ্গে। তো ফলে এখানে কিছু একটা ঘটলে অনেক পাখি একসঙ্গে মারা যায়। তাদের কোটি বছরের অভিজ্ঞতা থেকে উঁচু গাছ এড়িয়ে চলার যে কাজটা হয়তো আগে ছিল, যার ফলে হয়তো বজ্রপাতে আগে পাখি ক্ষতিগ্রস্ত এত হতো না। এই ঘটনাকে মানুষের জন্য সতর্ক বার্তা বলেও মনে করছেন তারা। একই রকম জাতীয় গাছ হয়ে যাচ্ছে, যে গাছগুলি হয়তো বিদেশি গাছ, সেগুলো তো আমাদের দেশের পাখির জন্য সেই প্রোটেকশনটা তৈরি করতে পারতেছে না। এটা আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ, এবং আমাদের মানুষের জন্য এরকম একটি ঘটনা ঘটতে পারত। দুর্যোগ এড়াতে সবাইকে আরো সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। বৃহত্তর স্বার্থে পরিবেশ এবং মানুষ। এবং কেফায়েত শাকিল, সময় সংবাদ।
দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মৃত্যুর সঙ্গে 8 দিন লড়ে চলে গেলেন চুরিহাট্টায় দগ্ধ রেজাউল। নিহতের সংখ্যা বেড়ে 70। দুর্ঘটনা এড়াতে কেরানীগঞ্জ বা মুন্সিগঞ্জে কেমিক্যাল পল্লীর পরিকল্পনা সরকারের। নাই বাড়ি নাই বিটা, এত বছরে যা কামাইছে শেষ। ভাসান থেকে আগুনে ঘরহারা মানুষের খোলা আকাশের নিচে শীতার্ত রাত যাপন, নিঃস্ব হয়ে অনেকেই ফিরছেন গ্রামে। বিমানবন্দরগুলোর নিরাপত্তার দুর্বলতা না কাটলে ব্যাহত হবে সিভিল এভিয়েশনের ক্যাটাগরি 1 হওয়ার প্রচেষ্টা। উন্নত দেশে বিমান চলাচলে আসতে পারে কঠিন শর্ত। চলতি মাসে পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরও 2টি স্প্যান। দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার, বসতে পারে রোড স্ল্যাবও। এবং সব ধরনের মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞার প্রথম দিনেই ভোলায় দেদারসে জাটকা শিকার ও বিক্রি, 3 জন আটক। বিকল্প কর্মসংস্থানের দাবি জেলেদের। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।